আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব ভারত সরকারের একটা বেশ গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে। এটা হলো পিএম বিশ্বকর্মা প্রকল্পের যে নির্দেশিকা সেটা। এই প্রকল্পের মূল ফোকাস কিন্তু ভারতের সেই সব ঐতিহ্যবাহী কারিগর আর হস্তশিল্পীরা, যাদের আমরা চলতি কথায় বিশ্বকর্মা বলি, মানে যারা নিজেদের হাতে সাধারণ যন্ত্রপাতি দিয়ে কাজ করেন। একদম ঠিক। এই নির্দেশিকাটা দেখলে বোঝা যায় লক্ষ্যটা কিন্তু শুধু টাকা দেওয়া নয়, বরং কারিগরদের কাজের মান বাড়ানো, তাদের পণ্য বা সেবার পরিধি বাড়ানো, আর খুব জরুরি যেটা, দেশীয় আর বিশ্ব বাজারের সাথে তাদের জুড়ে দেওয়া। হুম। বলতে গেলে তাদের আর্থসামাজিক অবস্থারও উন্নতি ঘটানো আর কি। বেশ বড় একটা লক্ষ্য। চলুন তাহলে একটু খুঁটিয়ে দেখি এর ভেতরে কি কি আছে, মানে কারা সুবিধা পাবেন, কি সুবিধা পাবেন এইসব। প্রথমে যদি বলি, কারা আসছেন এর আওতায়, মানে কোন কোন পেশার কথা বলা হচ্ছে। এখানে দেখুন, পরিষ্কার করে 18টা পেশার কথা বলা আছে। যেমন ধরুন, সূত্রধর মানে ছুতোর মিস্ত্রি, কর্মকার বা কামার, কুমোর, স্বর্ণকার, ভাস্কর মানে যারা মূর্তি বানান, আচ্ছা। চর্মকার বা মুচি, রাজমিস্ত্রি, ধোপা, দর্জি, মালাকার, এমনকি নৌকা যারা বানান বা মাছ ধরার জাল বোনেন, তারাও আছেন। ও, বেশ বিস্তৃত তালিকা। হ্যাঁ, মূল ব্যাপারটা হলো এই কাজগুলো তারা বংশপরম্পরায় বা গুরু শিষ্য পরম্পরায় শিখেছেন, আর এখন স্বনিযুক্ত মানে নিজেরা কাজটা করেন। গুরু শিষ্য পরম্পরা, তার মানে দেশের একটা বিরাট অংশের কারিগর সম্প্রদায় এর আওতায় চলে আসছেন। আচ্ছা, শুধু তালিকাভুক্ত করাই তো যথেষ্ট নয়, এদের দক্ষতা বাড়ানোর কি ব্যবস্থা আছে? হ্যাঁ, দক্ষতার উন্নতি তো একটা মস্ত বড় দিক। দেখুন, সুবিধাভোগীরা প্রথমে একটা পিএম বিশ্বকর্মা সার্টিফিকেট আর একটা আইডি কার্ড পাবেন। এটা তাদের একটা ফর্মাল আনুষ্ঠানিক পরিচয় দেবে। আচ্ছা। এরপরে আছে ট্রেনিংয়ের ব্যবস্থা, দুটো পর্যায়ে। দুটো পর্যায়ে? হ্যাঁ, প্রথমটা হলো বেসিক ট্রেনিং। এটা ধরুন 5 থেকে 7 দিনের, মোটামুটি 40 ঘন্টার মতো। এখানে আধুনিক যন্ত্রপাতি চালানো, নতুন ডিজাইন, ডিজিটাল লেনদেন, ব্যবসার সাধারণ জ্ঞান এসব শেখানো হবে। ট্রেনিংয়ের সময় রোজগার বন্ধ থাকবে, তাদের চলবে কি করে? সেটার কথাও ভাবা হয়েছে। ট্রেনিংয়ের সময় প্রতিদিন 500 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। প্রতিদিন 500 টাকা? বাহ, এটা খুব জরুরি কিন্তু। শুধু তাই নয়, থাকা আর খাওয়ার ব্যবস্থাও সরকারি করবে, বিনামূল্যে। দারুণ তো। আর দ্বিতীয় পর্যায়ের ট্রেনিংটা? ওটা হলো অ্যাডভান্স ট্রেনিং। যারা ধরুন বেসিকটা করার পর আরও শিখতে চান বা নিজেদের কাজটা আরও বাড়াতে চান, তাদের জন্য। এটা হবে 15 দিনের, প্রায় 120 ঘন্টা। এখানেও ওই একই রকম স্টাইপেন্ড আর থাকা খাওয়ার সুবিধে থাকছে। লক্ষ্যটা হলো কারিগর থেকে ধীরে ধীরে একজন উদ্যোগপতি হিসেবে তৈরি করা। বুঝতে পারছি। আচ্ছা, ট্রেনিং তো হলো, কিন্তু কাজ করতে তো যন্ত্রপাতিরও দরকার হয়, বিশেষ করে আধুনিক যন্ত্রপাতি। সেটার জন্য কিছু সাহায্য? হ্যাঁ হ্যাঁ, সেটারও ব্যবস্থা আছে। বেসিক ট্রেনিংয়ের শুরুতেই একটা স্কিল অ্যাসেসমেন্ট হবে, কার কেমন দক্ষতা সেটা দেখা হবে। তারপর 15,000 টাকা পর্যন্ত একটা টুল কিট কেনার জন্য ভাউচার দেওয়া হবে। ভাউচার মানে টাকাটা হাতে দেবে না? কিনতে পারবেন তারা। ও আচ্ছা, বেশ ভালো ব্যবস্থা। এবার আসি সবথেকে জরুরি প্রশ্নে। টাকা, মানে আর্থিক সহায়তা। মূলধন ছাড়া তো ব্যবসা বাড়ে না। একদম। আর এখানেই কিন্তু প্রকল্পটার একটা বড় জোরের জায়গা। এখানে কোল্যাটারাল ফ্রি ঋণ পাওয়ার সুযোগ আছে, কোনো রকম জামানত বা গ্যারেন্টি লাগবে না। সত্যি? কোনো গ্যারেন্টি ছাড়াই? হ্যাঁ, দুটো ধাপে এই ঋণটা পাওয়া যাবে। প্রথম ধাপে ওই বেসিক ট্রেনিংটা শেষ করার পর 1 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে। এটা শোধ করার জন্য সময় থাকবে 18 মাস। আর দ্বিতীয় ধাপের লোনটা, সেটা কিভাবে পাওয়া যাবে? প্রথম লোনটা যদি ঠিকঠাক সময় শোধ করে দেন, আর আবেদনকারী যদি ডিজিটাল লেনদেন করেন বা ওই যে অ্যাডভান্স ট্রেনিংটা ওটা নেন, তাহলে আরও 2 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়ার সুযোগ থাকবে। মানে মোট 3 লক্ষ টাকা পর্যন্ত? হ্যাঁ, দ্বিতীয় দফায় আরও 2 লক্ষ। আর এই দ্বিতীয় লোনটা শোধ করার জন্য 30 মাস সময় পাওয়া যাবে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হলো সুদের হারটা। হ্যাঁ, সেটাই ভাবছিলাম, সুদের হারটা কেমন? ওটাই তো অনেকের চিন্তা থাকে। সুদের হারটা রাখা হয়েছে খুবই কম, মাত্র 5%। মাত্র 5%? বাজারে তো অনেক বেশি। ঠিক। এটা সম্ভব হচ্ছে কারণ সরকার 8% পর্যন্ত সুদে ভর্তুকি বা সাবসিডি দিচ্ছে। বাজারে চলতি হারের থেকে এটা অনেক কম। ফলে কারিগরদের ওপর ঋণের বোঝাটা কমবে।
মহাজনী ঋণের ফাঁদ থেকেও হয়তো বেরোতে পারবেন অনেকে। এটা তো বিরাট ব্যাপার, সত্যি খুব বড় স্বস্তি এটা। আচ্ছা, আপনি আগে ডিজিটাল লেনদেনের কথা বলছিলেন, সেটার উপরও কি কোনো জোর দেয়া হচ্ছে? হ্যাঁ, ডিজিটাল ইন্ডিয়ার যুগে সবাইকে আনার একটা চেষ্টা তো আছেই, তাই ডিজিটাল লেনদেনকে উৎসাহ দিতে একটা ইনসেন্টিভও রাখা হয়েছে। প্রতি মাসে যদি কেউ ডিজিটাল লেনদেন করেন, তাহলে প্রথম 100টা লেনদেন পর্যন্ত প্রতি ট্রানজ্যাকশনের জন্য 1 টাকা করে উৎসাহ ভাতা পাবেন। ও, মানে ডিজিটাল পেমেন্ট করলে বাড়তি রোজগার, দারুণ তো। খুব বেশি না হলেও এটা একটা উৎসাহ দেবে আর কি। বেশ, তাহলে প্রশিক্ষণ হলো, যন্ত্রপাতি এলো, কম সুদে ঋণও পাওয়া গেল, কিন্তু জিনিসপত্র বানিয়ে বিক্রি করবে কোথায়? বাজার পাওয়ার কি ব্যবস্থা? হ্যাঁ, এটাও খুব জরুরি প্রশ্ন, সেটার কথাও ভাবা হয়েছে। মার্কেটিং সাপোর্ট বা বিপণন সহায়তার জন্য একটা জাতীয় কমিটি তৈরি করার কথা বলা হয়েছে, ন্যাশনাল কমিটি ফর মার্কেটিং বা এনসিএম। এদের কাজ কি হবে? এদের মূল কাজ হবে কোয়ালিটি সার্টিফিকেশন পেতে সাহায্য করা, ব্র্যান্ডিং আর প্রচারে সাহায্য করা, সরকারি যে মার্কেট প্লেস আছে মানে জিএম বা অন্যান্য যে কমার্স প্ল্যাটফর্ম যেমন ওএনডিসি, সেগুলোতে তাদের প্রোডাক্ট লিস্ট করতে সাহায্য করা, এমনকি দেশে বা বিদেশের বাণিজ্য মেলাগুলোতে অংশ নিতেও সাহায্য করবে। মানে মোট কথা তাদের তৈরি জিনিসের বাজারটা বড় করা। খুব ভালো পরিকল্পনা তো। আচ্ছা, এবার যদি একটু জানি, কারা আবেদন করতে পারবেন, মানে যোগ্যতার শর্তগুলো কি কি? দেখুন, শর্তগুলো মোটামুটি স্পষ্ট। আবেদনকারীর বয়স হতে হবে অন্তত 18 বছর, আর ওই যে 18টা পেশার তালিকা দেওয়া হয়েছে তার কোনো একটাই নিযুক্ত থাকতে হবে। হুম। একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত হল আবেদনকারী যেন গত 5 বছরে কেন্দ্র বা রাজ্য সরকারের একই ধরনের কোনো লোন না নিয়ে থাকেন, মানে যেমন পিএমইজিপি, মুদ্রা বা স্বনিধি। ও, তাহলে যারা মুদ্রা লোন নিয়েছেন তারা পাবেন না? না, এখানে একটা ব্যাপার আছে। যদি মুদ্রা বা স্বনিধি লোন নেওয়া হয়ে থাকে এবং সেটা পুরোপুরি শোধ করা হয়ে গিয়ে থাকে, তাহলে আবেদন করতে পারবেন, কিন্তু যদি লোনটা চালু থাকে তাহলে হবে না। আচ্ছা আচ্ছা, এটা পরিষ্কার হলো। আর কোনো শর্ত? হ্যাঁ, একটা পরিবার থেকে শুধু একজন সদস্যই এই সুবিধা পাবেন, আর সরকারি চাকরি করেন বা পেনশন পান এমন কেউ বা তাদের পরিবারের সদস্যরা কিন্তু এর জন্য যোগ্য নন। ঠিক আছে, প্রক্রিয়াটা বেশ স্বচ্ছ মনে হচ্ছে। কিন্তু এই যে রেজিস্ট্রেশন করা বা আবেদন করা, এটা কি খুব কঠিন হবে, বিশেষ করে যারা গ্রামে থাকেন সেই সব কারিগরদের জন্য? দেখুন, চেষ্টা করা হয়েছে যাতে প্রক্রিয়াটা সহজ থাকে। মূলত কমন সার্ভিস সেন্টার বা সিএসসি, যেগুলো এখন প্রায় সব পঞ্চায়েতেই আছে, সেখান থেকে আবেদন করা যাবে, অথবা অনলাইন পোর্টাল থেকেও করা যাবে। আবেদনের জন্য আধারভিত্তিক বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগবে, মানে আঙুলের ছাপ দিয়ে পরিচয় যাচাই। কি কি কাগজপত্র লাগবে? মূলত আধার কার্ড, চালু মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আর রেশন কার্ড। যদি রেশন কার্ড না থাকে তাহলে পরিবারের সব সদস্যের আধার নম্বর দিলেও হবে। আবেদন করার পর কি হবে? আবেদন জমা পড়ার পর 3 ধাপে যাচাই হবে। প্রথমে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার লেভেলে, তারপর জেলা স্তরে, আর সবশেষে একটা স্ক্রিনিং কমিটি চূড়ান্ত অনুমোদন দেবে। বেশ, তাহলে সব মিলিয়ে দেখলে পিএম বিশ্বকর্মা প্রকল্পটা কিন্তু শুধু কারিগরদের একটা স্বীকৃতি বা কিছু টাকা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। না, একদমই না। বরং তাদের স্কিল ডেভেলপমেন্ট, আধুনিক যন্ত্রপাতি, খুব সহজ শর্তে লোন, আর সব শেষে বাজারের সাথে যোগাযোগ, মানে একটা কমপ্লিট প্যাকেজ দেওয়ার চেষ্টা হচ্ছে। একটা সামগ্রিক ক্ষমতায়নের চেষ্টা বলা যায়। একদম ঠিক বলেছেন। এটা শুধু একটা যোজনা নয়, এটা ভারতের যে ঐতিহ্যবাহী শিল্পকলা আর তার কারিগররা, যারা এতদিন ধরে মূলত অসংগঠিত ক্ষেত্রে ছিলেন, তাদের সংগঠিত অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসার একটা বড় পদক্ষেপ বলা যেতে পারে। এখন দেখার বিষয় হলো এই উদ্যোগটা কতটা সফল হয়, মানে দীর্ঘমেয়াদে কারিগরদের জীবনে আর আমাদের দেশের এই ঐতিহ্যবাহী শিল্পকলার উপর এর কতটা ইতিবাচক প্রভাব পড়ে। ঠিক, আর হয়তো একটা প্রশ্ন মনে আসছে, এই যে দ্রুত প্রযুক্তি বদলাচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে এই ঐতিহ্যবাহী শিল্পগুলোকে টিকিয়ে রাখতে কি এই প্রকল্প যথেষ্ট, নাকি সময়ের সাথে এই অমূল্য দক্ষতাগুলো হারিয়ে যাবে বা অন্য রূপ নেবে? সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা হয়তো সমারই দেবে। এই কারিগররা কিভাবে নিজেদের ছোট উদ্যোগ থেকে ভবিষ্যতের বড় উদ্যোক্তা হয়ে ওঠেন, সেটাই হবে আসল সাফল্য। দেখা যাক, ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকতে হবে।